বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশ কয়েকদিন একটু ব্যস্ততার কারণে লাইভে আসতে পারিনি, আর আজকে বেশ কয়েকদিন পরে আবার আমার লাইভে চলে এসেছি। কিছুক্ষণ আগেই আমি যে এলাকা থেকে কথা বলছি সেখানে মুষলধারে বৃষ্টি হলো। বৃষ্টির পরে আবহাওয়াটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে। এখন তাপপ্রবাহটা কমে গেছে, তাপদাহ কমে গেছে। তো যা হোক, আমি শুরু করছি। প্রথমে শুরু করবো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার একটা সংবাদ নিয়ে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে বিশ্বকাপ T20 2024 অনুষ্ঠিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এটাকে বলে ওয়েস্ট ইন্ডিজে। তো যা হোক, এই বিশ্বকাপ চলাকালীন সময়ে সেখানে কিন্তু অনেক ঘটনা ঘটে যাচ্ছে। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে যে আমেরিকার যে প্রেসিডেন্ট রয়েছে জো বাইডেনের যে সন্তান অর্থাৎ হান্টার বাইডেন, এই হান্টার বাইডেনের বয়স প্রায় 54 বছরের কাছাকাছি। তিনি ছোটোবেলায় তার মাকে হারিয়েছেন এবং বাবা যেহেতু রাজনীতি করে তিনি কিন্তু অনেকটা বৃত্তবৈভবের মাঝে বিলাসবহুল জীবনযাপন করেছেন, মানুষ হয়েছেন। তারপর তাকে বিষণ্ণতা গ্রাস করেছিল এবং তিনি একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং এই মামলায় তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং এই তিনটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া মামলাগুলো হচ্ছে অবৈধ অস্ত্র রাখা, অস্ত্রের যে উৎস সেই উৎসটা গোপন করা এবং মাদকাসক্ত অবস্থায় স্টেটমেন্ট দেওয়া। এই তিনটি বিষয়ে তাকে ফৌজদারিভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এর ফলে কিন্তু তার 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এবারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছে যে যদি আমার ছেলে অপরাধী হয় তাহলে আমি তাকে কোনো ব্যাপারে হেল্প করব না, তার শাস্তি কমানোর কোনো চিন্তা করব না। কিন্তু সে যাই বলুক না কেন, এই যে সামনে মার্কিন নির্বাচন, সেই মার্কিন নির্বাচনে আগে যে তার ছেলের এই যে ফৌজদারি যে সাজা হলো, এই সাজাটা কিন্তু বড় একটা ভূমিকা পালন করবে, এটা আমরা সবাই জানি এবং আশা করি যে এটা বাইডেন মুখে যাই বলুক কিন্তু এটা হবেই। এই যে আমেরিকার খবর, এরপরে চলে যাচ্ছে একটু বাইডেনের ব্যাপারে। বাইডেন কি বলেছে এই আইনের ব্যাপারে? তো বাইডেন যখন একটা সভায় বক্তব্য দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে অস্ত্রগুলোর উৎস সঠিক রাখতে হবে, এগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, যারা এই অস্ত্রগুলো সংরক্ষণ করে তাদের বাবা মার কাছে জবাবদিহি করতে হবে এবং তাদের বাবা মাকে এগুলো এনশিওর করতে হবে। তো এই কথা বলতে বলতেই কিন্তু তার ছেলেরও এই মামলায় রায় চলে আসে এবং তখন তিনি বলেন যে তিনি আইনের পথে চলবেন, সাজা মওকুফ করবেন না। অর্থাৎ রাষ্ট্রপতি যে সাজা মওকুফ করতে পারে সে ধরনের সাজাটা তিনি মওকুফ করবেন না। এবারে একটু মধ্যপ্রাচ্যের দিকে চলে যাব। মধ্যপ্রাচ্যের ওই যে অঞ্চলটা আছে সেই অঞ্চল নিয়ে একটা যুদ্ধভিত্তিক প্রস্তাব কিন্তু জাতিসংঘে পাশ হয়েছে, অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে এবং সেই নিরাপত্তা পরিষদে যে যুদ্ধবিরতিটা পাশ হয়েছে সেটাতে বলা হয়েছে যে 3 ধাপে যুদ্ধবিরতি পাশ হবে। বলা হয়েছে যে 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকর হবে। প্রথম ধাপে যে দখলদার দেশটি আছে তারা আক্রমণ বন্ধ করবে এবং আক্রমণ বন্ধ করে যে মার্কিন যে নীতি রয়েছে সেখানে বলা হয়েছে যে যে অঞ্চলটা আছে এই অঞ্চলে যে হামলা হচ্ছে এই হামলাটা প্রথম ধাপে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ প্রথম যখন চুক্তিটা হবে সঙ্গে সঙ্গে হামলাটা বন্ধ হয়ে যাবে এবং যে দখলদার বাহিনী আছে তারা একটা নিরাপদ দূরত্বে অর্থাৎ জনবহুল এলাকা থেকে নিরাপদ দূরত্বে চলে যাবে। তো এই নিরাপদ দূরত্বে চলে যাওয়ার সাথে সাথে কিছু বন্দি বিনিময় হবে, অর্থাৎ দখলদারদের যে জিম্মিরা আছে সেখান থেকে কিছু অংশকে মুক্তি দেওয়া হবে এবং দখলদারদের দেশটির কারাগারে যে ফিলিস্তিনিরা আছে সেখান থেকে ফিলিস্তিনিদেরকেও মুক্তি দেওয়া হবে। এরপরে শুরু হবে এখন এই যে যুদ্ধবিরতিটা বলা হয়েছে এই দ্বিতীয় ধাপে আছে, যে দ্বিতীয় ধাপে যখন আলোচনা হবে, এই দ্বিতীয় ধাপটা প্রথম ধাপটা কার্যকর হবে 6 সপ্তাহের জন্য এবং এই 6 সপ্তাহের মধ্যে আলোচনা হবে দ্বিতীয় ধাপের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য বা দ্বিতীয় ধাপে উন্নীত করার জন্য। কিন্তু এইখানে এই যে দ্বিতীয় ধাপটা চলবে, এই দ্বিতীয় ধাপটা কতদিন চলবে বা এই যে প্রথম ধাপটা যে আলোচনা চলবে, এই আলোচনা চলার সময় কিন্তু কোনো হামলা হবে না। আবার এটা 6 সপ্তাহের বেশিও কিন্তু লাস্ট করতে পারে, অর্থাৎ 6 সপ্তাহের বেশি চলতে পারে এই আলোচনাটা। তো যাই হোক, এই আলোচনা চলবে এবং দ্বিতীয় ধাপে যখন আলোচনা হয়ে যাবে তখন দ্বিতীয় ধাপ শুরু হবে এবং দ্বিতীয় ধাপে
দ্বিতীয় ধাপে যখন শুরু হবে, এই দ্বিতীয় ধাপে কিন্তু যে মৃত বন্দীরা আছে এই মৃত বন্দীদেরকে ফেরত দেওয়া হবে এবং দখলদারদের কারাগার থেকে আরো কিছু ফিলিস্তিনিদেরকে মুক্তি দেওয়া হবে এবং সেই ধাপে কিন্তু তারা সীমান্ত অঞ্চলগুলোতে চলে যাবে, অর্থাৎ দখলদার দেশের সৈন্যরা সীমান্ত অঞ্চলে চলে যাবে। এবং তৃতীয় যে ধাপটি রয়েছে, এই তৃতীয় ধাপে এসে লাস্ট যে সোলজার আছে, অর্থাৎ শেষ যে সেনাটা আছে, সেটাও কিন্তু গা ওই যে যা থেকে চলে যাবে এবং গা ওই যে জায়ের সম্পূর্ণ নির্মাণ কাজ অর্থাৎ বিশাল একটা কাজ, কারণ আপনারা জানেন অলরেডি 80% ঘরবাড়ি গা ওই যে যাতে ধ্বংস হয়ে গেছে দখলদার বাহিনীর আক্রমণে। তো সেগুলো সংস্কার করা হবে এবং এই প্রক্রিয়াটা ধীরে ধীরে চলবে যতদিন পর্যন্ত গা ওই যে যাকে পুনর্গঠন করা না হয় এবং পরবর্তী ধাপে নির্বাচন বা গা ওই যে যা কারা নিয়ন্ত্রণ করবে এই নির্বাচন হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতার বিষয় আছে, এটা নিয়ে আলোচনা হবে। তো যা হোক, এখন আরেকটা বিষয় বলছি যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হোক বা না হোক, তারা কিন্তু 40 কোটি মার্কিন ডলার, অনেক বড় একটা অ্যামাউন্ট, 40 কোটি মার্কিন ডলার তারা গা ওই যে যা অঞ্চলটাতে সাহায্য দিবে যারা না খেয়ে আছে তাদের জন্য। আচ্ছা, এবারে তারা যে এই প্রস্তাবটা পেশ করলো, পেশ করার সাথে সাথে কিন্তু এটা নিয়ে ওই যে মাস যারা আছে তারা কিন্তু এই প্রস্তাবটা নিয়ে আলোচনা পর্যালোচনা করার পরে তারা সম্মতি জানিয়েছে যে হ্যাঁ, এই প্রস্তাবে আমরা সম্মত আছি এবং এই প্রস্তাবটা আমরা মেনে নিয়েছি এবং এই যারা মধ্যস্থতাকারী আছে তাদেরকে আমরা সাহায্য করতে সম্মত আছি বলে তারা তাদের মত দিয়েছে। এদিকে ভারতে যে নির্বাচন হলো, নির্বাচনের পরবর্তীতে এখন নতুন সেনাপ্রধান যোগ দেবেন। পূর্বের যে সেনাপ্রধান ছিলেন তিনি চলে যাবেন এবং তার নতুন সেনাপ্রধান হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন উপেন্দ্র দ্বিবেদী, অর্থাৎ উপেন্দ্র দ্বিবেদী বর্তমানে এখন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়াও ভারতের আরো কিছু খবর আছে, যেমন আপনারা জানেন যে মোদী বলেছিল এবারে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে এবং সাম্প্রদায়িক যে বিষয়গুলো আছে এগুলো বাদ দিয়ে ও সামনের দিকে অগ্রসর হবে। কিন্তু প্রথম ধাপে আমরা দেখলাম যে এটার অত হয়নি, উল্টা আরো এটা বিপরীতে ঘটে গেল যে মোদী যে মন্ত্রিসভা গঠন করলেন সেই মন্ত্রিসভায় কিন্তু একজন মুসলমানকেও রাখা হয়নি, অর্থাৎ বিভিন্ন যে দরিদ্র সম্প্রদায় বা বিভিন্ন দলিত সম্প্রদায় আছে প্রত্যেকটা সম্প্রদায়ের লোককে কিন্তু মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলেও কোনো মুসলমানকে মোদীর মন্ত্রিসভায় কোনো মুসলমানকে এ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। এবার বলা হচ্ছে যে এই ভারতের যে ইতিহাস সেই ইতিহাসে এবারই প্রথম মন্ত্রিসভায় কোনো মুসলিম সদস্য থাকছে না এবং এরই প্রেক্ষিতে ভারতের মুসলমানরা এখন অনেকটা ভয়ে আছে যে হয়তোবা তাদেরকে ভারত ছেড়ে চলে যেতে হতে পারে বা ভারতে তাদের থাকা অনেক কষ্টকর হয়ে যাবে। এবার একটু চলে যাব ইউরোপে। আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, সেখানে একটা পার্লামেন্ট রয়েছে এবং সেই পার্লামেন্ট কিন্তু ইউরোপীয় ইউনিয়নকে কন্ট্রোল করে। সেই ইউরোপীয় ইউনিয়নে এবারে কিন্তু জার্মানি, ফ্রান্স ও ইতালির ডানপন্থীদের ব্যাপকভাবে উপস্থিতি বেড়েছে এবং তারা জয়লাভ করেছে। ফলে দেখা যাচ্ছে যে অভিবাসন যে নীতি রয়েছে ইউরোপের, সেই অভিবাসন নীতিটা কিন্তু আরো কঠিন হবে, কারণ ডানপন্থীরা বরাবরই অভিবাসনের বিরুদ্ধে ছিল এবং অভিবাসনকে তারা বন্ধ করে দেওয়ার একটা মানসিকতা সবসময় রেখেছে। তাই যারা অভিবাসী আছেন, অর্থাৎ যারা বাইরে থেকে ইউরোপে যাবেন, তাদের জন্য প্রসেসটা এবং ভিসা এবং অন্যান্য আরো যে এই বিষয়গুলো আছে এগুলো অনেক কঠিন হয়ে যাবে। এবার একটু চলে যাবো কুয়েটে। আপনারা জানেন যে তাদের যে পার্লামেন্ট এবং তাদের যে আইন, দেশের যে গণতন্ত্রের প্রক্রিয়া আছে এই গণতন্ত্রের প্রক্রিয়া দাঁড় করাতে যেয়ে কিন্তু তাদের দেশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে এবং দেশ এখন বিশাল সংকটের মধ্যে রয়েছে। এরই মধ্যে একটু আপনাদের একটা খবর দিই, সৌদি আরবের খবর। আপনারা জানেন যে পবিত্র হজ শুরু হয়ে গেছে, কিন্তু এবারে সৌদি আরবের হজ যে মেনটেনেন্স করে যে অথরিটি আছে বা যে ম্যানেজমেন্ট আছে তারা অনেকটা কঠোর হয়েছে। এবার তারা বলেছে যারা ট্যুরিস্ট ভিসা আসবে তাদেরকে কিন্তু হজ করতে দেওয়া হবে না। তো সৌদি আরবে যারা এ পর্যন্ত 3 লক্ষ হাজিকে ফেরত পাঠানো হয়েছে, বলা হচ্ছে যে এবারে 15 লক্ষ হাজি গিয়েছিল হজ করতে, তাদের মধ্যে 3 লক্ষ গিয়েছিল টুরিস্ট ভিসা এবং হজের কোনো অনুমতিপত্র তাদের কাছে ছিল না। এবং যেমনটা আগেই তারা ঘোষণা দিয়েছিল যে যারা এবার অনুমতিপত্র ছাড়া আসবে তাদেরকে হজ করতে দেওয়া হবে না। এরই প্রেক্ষিতে কিন্তু 3 লক্ষ হাজিকে
সৌদি আরব থেকে বের করে দেওয়া হয়েছে। এবারে যাবো একটু দখলদার দেশটির যে মন্ত্রিসভা রয়েছে, যুদ্ধকালীন মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় কিন্তু বড় একটা ধাক্কা খেয়েছে। তাদের যে প্রধানমন্ত্রী রয়েছে নেতা ওই যে নিয়াহু, তার মন্ত্রিসভাতে পদত্যাগ করেছে যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ এবং ইসরায়েল কার্টস, এই দুইজন পদত্যাগ করেছে এবং সরকার নড়বড়ে অবস্থায় চলে এসেছে এবং তাদের কিন্তু সরকার যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং ধীরে ধীরে যে দখলদার প্রধানমন্ত্রী আছে তিনি একা হয়ে যাচ্ছেন, তার পাশে আর কেউ থাকছে না। এদিকে আমাদের যারা আমরা একটু ফোন ইউজ করি তারা জানি যে অ্যাপেল নামে একটা ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন, অ্যাপেল ফোন, আইফোন যেটাকে আমরা বলি। এই আইফোন এখন যে চ্যাট জিপিটি যে আছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে এবং এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করার প্রেক্ষিতে টুইটারের যে প্রতিষ্ঠাতা আছে বা মালিক আছে বা মেটার যে মালিক আছে অর্থাৎ ইলন মাস্ক, তিনি ঘোষণা দিয়েছেন যে এটা যদি হয় তাহলে তিনি কিন্তু এর বিরুদ্ধে মামলা করবেন। তো এখানে একটা প্রযুক্তিগত বিষয়ে অনেক বড় পরিবর্তন হয়তো পৃথিবীতে আসতে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবারে আমি একটু চলে যাব কুয়েতে। আপনারা জানেন যে বিশাল অস্থিরতা চলছে। তো আমি দেখি যে যেখানে যখন অস্থিরতা শুরু হয় বিভিন্ন দেশের এজেন্টরা তখন সেখানে সক্রিয় হয়ে ওঠে এবং এরই প্রেক্ষিতে অনেকগুলো ঘটনা কিন্তু ঘটে যায়। এর মধ্যে আমরা একটা ঘটনা দেখতে পেলাম যে কুয়েটে শ্রমিকদের যে আবাসন রয়েছে সেই আবাসনে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সেই আগুন লাগার ঘটনার মধ্যে 4 জন ভারতীয় সহ টোটাল 39 জন শ্রমিক কিন্তু এই আগুন লেগে নিহত হয়েছে। তো এগুলো আসলে একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত বলে আমি মনে করি যে কোন দেশ যখন অস্থির হয়ে যায়, অস্থিরতা বিরাজ করে, তখন কিন্তু বিভিন্ন দেশ নিজের স্বার্থ হাসিলের জন্য সেই দেশকে আরো বেশি অস্থিতিশীল করে তোলার জন্য এই কাজগুলো করে থাকে। এখন আমরা একটু চলে যাবো পাকিস্তানে। আপনারা জানেন যে পাকিস্তানের পরিস্থিতি বর্তমানে খুব খারাপ। যে সরকার রয়েছে তারা কিন্তু দেশ চালাচ্ছে না, দেশ চালাচ্ছে সেনাবাহিনী। এরই প্রেক্ষিতে পাকিস্তানের যে জনপ্রিয় সাংবাদিক আছে ইমরান রিয়াজ খান, সেই ইমরান রিয়াজ খানকে কিন্তু লাহোর এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তেনাকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল 2 দফায় এবং একবার 1 মাসের মতো কারাগারে রাখা হয় এবং ছেড়ে দেওয়া হয় এবং এরপরের বার 4 থেকে 5 মাস তাকে মানে অপহরণ করে রাখা হয়। কোথায় রাখা হয়, কিভাবে রাখা হয়, এবং তিনি বলেছেন যে তাকে যখন অপহরণ করা হয় তখন তাকে কবরের মতো একটা জায়গায় রাখা হয়েছিল এবং অনেক নির্যাতন করা হয়েছিল। তো এই ইমরান রিয়াজ খানকে কিন্তু আবার গ্রেপ্তার করা হয়েছে লাহোর এয়ারপোর্ট থেকে। তো এরই মধ্যে দেখা যাচ্ছে যে তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল তার যে মামলা আছে সেই মামলাটা ভুয়া মামলা ছিল এবং এরই প্রেক্ষিতে এই মামলাটা কিন্তু বেশি দিন টিকবে না। মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই কিন্তু ইমরান রিয়াজ খান হয়তোবা বের হয়ে যাবে, তার মামলা থেকে সাজা পেয়ে যাবেন। এবারে ইমরান খান, আপনারা জানেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিয়াজি, তিনি কিন্তু কিছুদিন আগে আদালতে এসেছিলেন এবং তার যে আদালতে আসার যে অডিও, সেই অডিওটা লিক হয়েছে। এই অডিও লিক হওয়ার প্রেক্ষিতে সারা পাকিস্তানে কিন্তু এখন এটা নিয়ে তোলপাড় চলছে। ইমরান খানের একটা কণ্ঠস্বর শোনার জন্য মানুষ ব্যতিব্যস্ত হয়েছে। মনে হচ্ছে যে ঈদের আগে ঈদ এসে গেছে। এদিকে যারা শাসক গোষ্ঠী রয়েছে তারা কিন্তু এই নিয়ে অনেকটা ব্যাকফুটে আছে এবং তারা এটাকে অনেক বড় একটা ব্যাপার হিসেবে দেখছে এবং যারা এটাকে লিক করেছে এই সোর্সটাকে খোঁজাচ্ছে যে কারা লিক করেছে এবং হয়তোবা তাদের এটা এই ব্যাপারে তাদের আইনের আওতায় আনার চেষ্টা তারা করছে। এদিকে লেবাননে গতকালকে আপনারা জানেন দখলদারদের সবচেয়ে শক্তিশালী ড্রোন, যেটাকে 100 কোটি মার্কিন ডলারের উপরে দাম বলা হয়ে থাকে, হারমেস ড্রোন, যেটা সবচেয়ে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে উন্নত ড্রোন বিশ্বের মধ্যে বলে তারা দাবি করে, সেই 4র্থ ড্রোনটিকে কিন্তু ইয়েমেনের যে আনসারুল লেবাননের যে হিজবুল্লাহ রয়েছে তারা কিন্তু এটাকে ভূপাতিত করেছে। এটাকে ভূপাতিত করার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তাদের দেশে আর নজরদারি চালানোর জন্য তারা হারমেস ড্রোন বলেন বা F-35 বলেন বা F-15 বলেন এই যুদ্ধবিমানগুলো পাঠাতে পারছে না এবং কোনো নজরদারিও করতে পারছে না। তো লেবাননের হাতে কিন্তু এই প্রযুক্তি চলে এসেছে, যার ফলে কিন্তু লেবানন এখন একটা ফ্রন্ট ফুটে আছে এবং ব্যাক ফুটে চলে গেছে দখলদার দেশটি। এবারে একটা সুসংবাদ দেবো যারা মধ্যপ্রাচ্যের খবর শোনার জন্য অপেক্ষা করেন। আমাদের যে অঞ্চলটাতে যুদ্ধ হচ্ছে সেখানে মুক্তিকামীরা কিন্তু 6টি বাড়িতে হামলা চালিয়েছে এবং 6টি বাড়িকে ধ্বংস করে দিয়েছে। বলা হচ্ছে যে এই 6টি বাড়িতে দখলদার সেনারা অবস্থান করছিল এবং বহু পরিমাণ দখলদার সেনা এতে নিহত হয়েছে। বলা হচ্ছে 200-র উপরে সেনা কিন্তু এই হামলায়
এই হামলায় নিহত হয়েছে। তো এটা একটা বিশাল সুসংবাদ এবং মুক্তিকামীদের জন্য একটা বড় পাওয়া। এই হামলার ফলে তাদের মনোবল বেড়ে যাবে এবং যে দখলদার দেশটি আছে এতদিন কিন্তু হামলার কথাগুলো স্বীকার করেনি, কিন্তু এবারে তারা এই হামলার কথাটা কিন্তু স্বীকার করেছে। এদিকে আমি একটু চলে যাবো তুরস্কতে। তুরস্কের প্রেসিডেন্ট যিনি রয়েছেন রিসেপ তাইয়িপ এরদোগান, তিনি জানিয়েছেন তাদের দেশে যে পররাষ্ট্রমন্ত্রী আছে অর্থাৎ সাবেক গোয়েন্দা প্রধান হাকান ফিদান, তিনি এখন অবস্থান করছেন রাশিয়া এবং তিনি ব্রিক্স সম্মেলনে যোগ দিবেন এবং ব্রিক্সের সদস্য হওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, এমনটাই শোনা যাচ্ছে। তো তার যে ব্রিক্সে যোগদান এবং ব্রিক্সে অ্যাপ্লাই করা, এটা বিশাল একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার, কারণ আপনারা জানেন পৃথিবীতে দুইটা ব্লক আছে, একটা ব্লক হচ্ছে আমেরিকান ব্লক, একটা হচ্ছে রাশিয়ান ব্লক। তো আমরা এতদিন জানতাম যে তুরস্ক আমেরিকান ব্লকে থাকে, এখন ধীরে ধীরে তারা কিন্তু আমেরিকান ব্লকে তো আছেই, পাশাপাশি রাশিয়ান ব্লকের সঙ্গে একটা কিন্তু তারা সামঞ্জস্য অবস্থান বজায় রাখার চেষ্টা করছে বা মিউচুয়াল একটা রিলেশন তৈরির চেষ্টা করছে। তো রাশিয়ার কথা যেহেতু বললাম, সেহেতু রাশিয়ার দুটি খবর আমার কাছে আজকে আছে। একটি হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে চলছে, সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ফ্রন্ট লাইনে 2 জন ভারতীয় সেনা নিহত হয়েছে, অর্থাৎ ভারতীয়রাও কিন্তু রাশিয়ার হয়ে যুদ্ধ করছে বলে জানা যাচ্ছে, তাদের সেনাও নিহত হচ্ছে। আরেকটি খবর হচ্ছে রাশিয়ার যে 4টি যুদ্ধ জাহাজ, সেটা কিন্তু আমেরিকার পাশের দেশ কিউবার যে হাভানা পোর্ট আছে, সেই হাভানা পোর্টে নোঙর করেছে। অর্থাৎ এই যুদ্ধ জাহাজগুলো, সাবমেরিনগুলো মহড়ায় অংশগ্রহণের কথা বলা হলেও এটা কিন্তু আমেরিকাকে একটা থ্রেট হিসেবে দেখা হচ্ছে। তারা কিন্তু আমেরিকায় পৌঁছে গেছে এবং আমেরিকার পাশের দেশে তাদের যুদ্ধ যে জাহাজগুলো আছে সেগুলোকে মোতায়েন করে রেখেছে। যখন আমেরিকা এই ইউরোপের সাহায্য নিয়ে তুরস্ক ইউক্রেনের সীমান্তে তার অস্ত্রশস্ত্র, সেনাবাহিনী এবং তার যে যুদ্ধ জাহাজগুলোকে মোতায়েন করেছে রাশিয়ার বিপক্ষে, তেমনি রাশিয়াও কিন্তু তার প্রতিশোধ নেওয়ার জন্য আমেরিকার পাশের দেশ কিউবায় কিন্তু তার এই যুদ্ধ জাহাজ এবং যে সাবমেরিন আছে এগুলোকে মোতায়েন করলো। এবারে একটি মজার বিষয়, যুদ্ধ তো যুদ্ধই, কিন্তু যুদ্ধের মধ্যেও যে মজা আছে সেটা দেখালো উত্তর ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া কিছুদিন থেকেই কিন্তু দক্ষিণ কোরিয়ায় বেলুনে করে মানুষের মলমূত্র, পশু পাখির মলমূত্র দক্ষিণ কোরিয়া পাঠাচ্ছে এবং দক্ষিণ কোরিয়ায় সেই ময়লাগুলো ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া যেটা করেছে, দক্ষিণ কোরিয়া কিন্তু এখন তাদের যে সীমান্ত আছে সেই সীমান্তে বড় বড় স্পিকার লাগিয়ে জোরে জোরে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা চালাচ্ছে, এভাবে উত্তর কোরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো যাই হোক, এভাবেই দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা বা এরকম উস্কানিমূলক কর্মকাণ্ড চলছে। তো আমরা চাই পৃথিবী শান্তিপূর্ণ অবস্থানে আসুক, এই ধরনের আরেকটা যুদ্ধ যেন শুরু হয়ে না যায়। এদিকে ইউক্রেনের কথা একটু বলতেই হয়, সবার শেষে ইউক্রেনের কথা একটু বলি। ইউক্রেনে কিন্তু প্রচুর পরিমাণে ভূমি হারাচ্ছে ইউক্রেনীয় সেনারা। তারা লোহানস্ক, দোনেস্ক, খার্কিভ এগুলো তো হারিয়েছেই, এগুলো থেকে অনেক অঞ্চল হারিয়েছে। পাশাপাশি যে এখন যে আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট রয়েছে ভলোদিমির জেলেনস্কি, তার যে জন্মস্থান রয়েছে সেই জন্মস্থানে কিন্তু হামলা চালিয়েছে এবং সেই অঞ্চলে থাকা পাওয়ার গ্রিডগুলো ধ্বংস করে দিয়েছে, যার ফলে কিন্তু এখন ইউক্রেন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। তো এবার আমার কাছে আজকে থাকা নিউজগুলো বললাম। এবারে আপনারা আমার জার্সির দিকে একটু নজর দেন, যে আজকে আমি বাংলাদেশের জার্সি পরেছি। বাংলাদেশের আজকে খেলা আছে, খেলা হচ্ছে নেদারল্যান্ডের বিরুদ্ধে, এবং নেদারল্যান্ড আপনারা জানেন বিশ্বকাপে একটি শক্তিশালী দল, কারণ তাদের বেশিরভাগ প্লেয়ারই, যদিও তারা অ্যাসোসিয়েট কান্ট্রি অর্থাৎ সহযোগী দেশ আইসিসির, কিন্তু তারপরেও তাদের দেশে যে যারা প্লেয়ারগুলো খেলে তাদের মধ্যে ভারত পাকিস্তানের প্লেয়ার তো রয়েছেই, এছাড়া রয়েছে কাউন্টি খেলা অনেকগুলো প্লেয়ার। তো এরা অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে। আপনারা জানেন যে ইংল্যান্ডের মতো দলকে কিন্তু তারা হারিয়ে দিয়েছে, বাংলাদেশকে হারিয়ে দিয়েছে, অনেকগুলো দলকে হারিয়ে দিয়েছে। তাই আজকের খেলাটা অনেক জমজমাট হবে বলে আমি আশা করি, আর দোয়া করবেন যাতে বাংলাদেশ জয়লাভ করে। তো আমি আজকে আমার লাইভ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।